এই নদীটাকে 10 ফিট খনন করে পাড় বাঁধার পরও যে মাটি থাকবে সেই মাটি দিয়ে কিন্তু 6 লেনের পুরোটাই মাটি দিয়ে ভরাট করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। পেটের দায়ে ব্রিটিশরা এখানে ব্যবসা করতে এসেছিল। তো বলতেছে আরো 70-80 বছর আগের কথা। এখনকার সময় যারা সার্ভে করতে আসে এরাও তো 1000 টাকা দিলেই এই আলের ভিতর ঠেলে দেয়। আর সেই সময় মহান ব্যক্তি যারা ছিলেন, জ্ঞানী ব্যক্তিরা সার্ভে করতে আসছিলেন, তারা 150 টাকার বিনিময়ে এই পাড়গুলো তাদের নামে রেকর্ড করে দিয়েছে। আপনারা জানেন যে নব মানে কিন্তু নতুন, আর গঙ্গা মানে তো দেবী, আপনারা জানলেনই। সেই রূপ তিনি দেখতে পেয়েছিলেন যে ওই গঙ্গার একটি নতুন রূপ তিনি এই নদীর মধ্যে পেয়েছিলেন, সেই ঋষি। সেই কারণেই তিনি এই নদীর নাম দিয়েছিলেন নবগঙ্গা, অর্থাৎ নতুন গঙ্গা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহের বুক চিড়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর ঠিক মাঝখানটায়। আপনারা দেখছেন যে এখানে কিছু গরু, সেই গরুকে চারণ করার জন্য আর কি, গরুকে বেঁধে রেখেছে, গরুকে ঘাস খাওয়ানোর জন্য। এই যে নবগঙ্গা নদী যেটি ঝিনাইদহের বুক চিড়ে বয়ে গেছে, আমি সেই নবগঙ্গা নদীর একদম মাঝখানটা দাঁড়ায় আছি, যেখানে পানি তো নেই, বরং দেখে হয়তো মনে হচ্ছে যে পুরোপুরি একটি মাঠ, এবং সেখানে গবাদি পশু চারণ করছে। এই নদীর তীর ঘেঁষেই মূলত এই ঝিনাইদহের যে জনপদ, সেই জনপদ কিন্তু গড়ে উঠেছিল। আপনারা সবাই জানেন যে পৃথিবীতে সমস্ত সভ্যতা কিন্তু নদীকেন্দ্রিক, কারণ মানুষের পানির একমাত্র বৃহত্তম উৎস ছিল হচ্ছে নদী। সেই কারণেই নদীকে ঘিরে বিভিন্ন জায়গায় এই জনপদ গড়ে উঠত, নদীকেন্দ্রিক সভ্যতা। আপনারা এই যে গরু, দুই পাশে গরু দেখছেন, যে গরু এখানে ঘাস খেয়ে বেড়াচ্ছে। যেহেতু আপনারা এখানে গরু দেখছেন যে ঘাস খেয়ে বেড়াচ্ছে, তার মানে এটি নদী না, এটি একটি মাঠ। এই ব্যাপারে আমরা একমত হতে পারি। এখন এই মাঠকে যদি আবার নদীর মতো করে রূপ দিতে হয়, তাহলে সরকারের শত শত কোটি টাকা এইখানে ঢালতে হবে। সরকার সেই টাকাটা কোত্থেকে ঢালবে? আপনার আমার ট্যাক্সের এবং রাজস্বের টাকা থেকে এখানে ঢালবে সেই টাকাটা। এখন আমার পরামর্শ হলো যে আমাদের এই ঝিনাইদহের একটি বড় প্রকল্প চলমান, 6 লেন, ঝিনাইদহ থেকে যশোর যে 6 লেন একটি অনেক বড় প্রকল্প। আমি বলবো যে এই সরকারের আমলে সব থেকে বড় প্রকল্প চলমান রয়েছে। ঝিনাইদহ যশোর 6 লেন যে রাস্তাটি হবে, সেই রাস্তার দুধারে প্রচুর মাটি লাগবে। আমার পরামর্শ হলো যে এই নদী থেকে আমরা যদি 10 ফিট এই নদী থেকে মানে খনন করা হয়, প্রচুর মাটি বেরোবে এবং নদীটাও কিন্তু তার নদীরূপ ফিরে পাবে। এই নদীটাকে 10 ফিট খনন করে পাড় বাঁধার পরও যে মাটি থাকবে সেই মাটি দিয়ে কিন্তু 6 লেনের পুরোটাই মাটি দিয়ে ভরাট করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। এবং সরকারের যে এমনিতেই আমাদের দেশে প্রচুর নদী থাকার কারণে কিন্তু নদীর প্রতি যে প্রেম ভালোবাসা সেটি কিন্তু নেই। কারণ একটা জিনিস অনেক থাকলে কিন্তু মানুষের তার প্রতি আগ্রহ থাকে না। আপনারা জানেন যে ইংল্যান্ডের একটি নদী আছে টেমস নদী, সেই নদীতে তারা থুতু পর্যন্ত ফেলে না, অর্থাৎ সেই নদীকে তারা মায়ের মতো ভালোবাসে। তা আমাদের যে নদীর প্রতি ভালোবাসা, সে ভালোবাসাটা কিন্তু নেই। ওই ইউরোপে কিছু পরিবেশবাদী সৃষ্টি হয়েছে, সেইটা দেখা দেখি এখানে আমাদের এখনো কিছু পরিবেশবাদী সৃষ্টি হয়েছে। সেই পরিবেশবাদীরা কিন্তু বিভিন্ন সময় নদী রক্ষার বা নদীর আন্দোলনের যে ধারণাটা, তারা কিন্তু ইউরোপ থেকে এসেছে আমাদের এখানে। সে অনুযায়ী তারা কিন্তু ছোটোখাটো আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু সর্বক্ষেত্রে এই নদীপ্রেম বা নদীর প্রতি যে ভালোবাসা বা এই যে প্রকৃতির প্রতি যে ভালোবাসা, সেটি কিন্তু মুখে মুখে প্রচলিত হলেও আমরা কিন্তু এখনো ধারণ করতে পারিনি। সেই কারণে আমি বলতে চাই যে এই নদীটা খনন করে, মানে এখানে যদি ওই মাটি ব্যবসায়ীর মধ্যে হিসাব করি, এখানে 5টা ভেগু লাগাতে হবে এবং 50টি ট্রাক্টর লাগাতে হবে। ওইটাই হচ্ছে মূল খরচ, আর কোনো খরচ নেই। বিনিময়ে পাড় বাঁধা হয়ে যাবে এবং এই নদীর যে মাটি, সেই মাটিতে কিন্তু 6 লেনের যে বৃহত্তর জায়গা, সেই জায়গা কিন্তু ভরাট হয়ে যাবে।
তো এইটি হচ্ছে আমার পরামর্শ। আসলে আমাদের যে সকল কর্মকর্তা বৃন্দ আছেন তারা হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, এবং তাদের এতই বুদ্ধি যে বুদ্ধি মাথা থেকে নেমে তাদের পেটে চলে এসে তাদের পেট মোটা হয়ে গিয়েছে। সেই কারণে আসলে আমাদের দেশের এখনও অনেক সহজ বিষয়গুলো যেগুলো খুব সামান্যভাবে চিন্তা করলে সমাধান সম্ভব, সেইগুলোর সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না। আমি যদি আরেকটু বলি যে আমাদের দেশের সকল প্রকল্প, বিশেষ করে মেগা প্রকল্প, এই প্রকল্পগুলো কিন্তু বিদেশে যে ইউরোপ আমেরিকা যে আমাদের যে কর্মকর্তা এবং ইঞ্জিনিয়ার ভাইরা আছেন তারা কিন্তু বিদেশে যে দেখে এসে ঠিক ওইভাবেই কিন্তু দেশে সেইগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, এবং এরকম সরকারি নির্দেশনাও কিন্তু আছে। আমাদের দেশের অধিকাংশ জনপ্রতিনিধিরাও কিন্তু তাদেরকে সরকারিভাবে বিদেশে পাঠানো হয় যে তারা বিদেশ থেকে দেখে এসে শিখে আসুক যে কিভাবে তার নগরকে সে পরিবর্তন করবে। এখন আমার কথাটা হচ্ছে এই যে সব কিছু কি বিদেশ থেকেই দেখা লাগবে? আমরা নিজেরা কি চিন্তা করতে পারি না যে এই নদীটা খনন করতে হবে, এর জন্য কোটি কোটি টাকা ঢালতে হবে? দরকার নেই। এই নদীতে ওই যে 5টা ভেগু লাগিয়ে 20টা ট্র্যাক্টর লাগিয়ে সেই মাটি খুঁজে রাস্তায় দিয়ে দিতে হবে 6 লেনে। খুব অল্প খরচে নদী খনন হয়ে গেল, রাস্তায় মাটি কাজে লেগে গেল। এখানে ঠিকাদারের পেট মোটা করে কোনো লাভ নেই। এই সহজ জিনিসটা বোঝানোর জন্য আসলে এই নদীর মাঝখানে আমার ভাই, ওই নদী সরকারের পার পাবলিকে এটা কি করে হলো? আসলে যে এই যে নদী মনে হয় কত 50 ফিট আছে, কিন্তু যদি অল দুই পার থেকে মাপা হয় তাহলে হয়তো 200-250 ফিট হবে। আর যে 50 ফিট নদী সরকারের আছে আর পার পাবলিকের, এইটি হয়েছিল আসলে 26 সালের যে রেকর্ড, সেই রেকর্ডে এটি আমার ধারণা। ওই রেকর্ডের সময় হয়তো 100 থেকে 50 টাকা দিয়ে যারা রেকর্ড সার্ভে করতে আসছিল সেই জ্ঞানী মহোদয়রা সার্ভে করতে আসলো। এখনও তো আমি তো বলতেছি আরও 70-80 বছর আগের কথা। এখনকার সময় যারা সার্ভে করতে আসে এরাও তো 1000 টাকা দিলেই এই আলের ভিতর ঠেলে দেয়। আর সেই সময় মহান ব্যক্তি যারা ছিলেন, জ্ঞানী ব্যক্তিরা সার্ভে করতে আসছিলেন, তারা 150 টাকার বিনিময়ে এই পাড়গুলো তাদের নামে রেকর্ড করে দিয়েছে, মালিকানা করে দিয়েছে, রেকর্ড করে দিয়েছে। এখন রেকর্ড যখন করে দিয়েছে, এখনকার সময় যে সরকার, সেই সরকার তো দেখছে কিরে 26 সালের রেকর্ড অনুযায়ী ওই জমি ওর। আসলে 26 সালের রেকর্ড অনুযায়ী তো ওই জমি ওর না। 26 সালের যে সার্ভেটা হয়েছিল সেই তখনও জমিদাররা রয়েছে, তখনও জমি পাবলিকের হয়নি। তারপরে 54 সালে সম্ভবত সে জমি পাবলিকের কাছে দিয়ে দেয়। তো এই 26 সালে যখন সার্ভেটা হচ্ছে সেই সময় কিন্তু জমিদাররা এখানে ক্ষমতায় রয়েছে, এবং এই জমি কিন্তু যে রায়ত, যাদের রায়ত বলা হতো, রায়ত বা প্রজা, এই প্রজাদের কাছে কিন্তু জমি হস্তান্তর করা হয়নি। তো সেই সময় প্রত্যেক সময় কিছু কুচুকরি এবং বুদ্ধিমান মানুষ থাকে, মানে বুদ্ধিমান বলতে বোঝাচ্ছে যে কিভাবে দখল করা যায়, জবরদখল করা যায়, সেই সমস্ত বুদ্ধিমান লোকরাই মূলত এই নদীর যে পাড়গুলো আছে সে পাড়গুলো তাদের নামে রেকর্ড করে, দলিল করে তাদের নামে এইগুলো করে নিয়েছে। যে কারণে এই জমি এখন সম্ভবত 50 ফিট মতো মনে হয় সরকারের আছে, আমি শিওর বলতে পারছি না, কিছু জায়গায় বেশি থাকতে পারে। 50 ফিট সরকারের আছে। আর বাকি যে পাড়গুলো, নদীর পাড়, আমরা জানি যে নদীর পানি যতদূর যায় নদী ততদূর, নাকি? এই নদীর পানি যতদূর যাবে পাড়ে, এই বোঝাই যাচ্ছে যে ওই পর্যন্ত পাড়, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, উঁচু হয়ে রয়েছে ওই পর্যন্ত পাড়, বোঝা যাচ্ছে না? তারপর ওই পাড়ে কলা গাছ লাগিয়ে ওই ভেটুর গাছ পর্যন্ত একজন লোক দাবি করছে যে ওই জমি তার, কাগজ কিন্তু তার অবশ্যই আছে, তার মানে নদী সে দাবি করতেছে না। এটা কিভাবে হয়েছে? এটা ওই যে মহান ব্যক্তি যারা সার্ভে করতে আসছিল, ওই মহান ব্যক্তি, ওই জ্ঞানী ব্যক্তি 50 টাকা 100 টাকার বিনিময়ে এই পার তার নামে হচ্ছে যে রেকর্ড করে দিয়ে গেছে। সে প্রজার নামে, সে প্রজা ভক্তগুলো করে খায়, এই মর্মে সে একটা খতিয়ান তৈরি করে গিয়েছে। সেই কারণে এই পাড়ের মালিক হয়েছে সে। এর আগে কিন্তু একবার আমি নবগঙ্গা নদীর নাম কিভাবে নবগঙ্গা হলো এরকম একটি ভিডিও কিন্তু আমি তৈরি করেছিলাম। সেটি হয়তো অনেকেই দেখেননি বা দেখেছেন। তারপর আমি আবার নতুন করে বলতে চাই যে কিভাবে নবগঙ্গা নদীর নাম নবগঙ্গা হলো। এটি একান্তই আমার নিজস্ব গবেষণা, ভিন্ন মত থাকতে পারে। যেটি হয়েছে বলে আমার গবেষণা করে মনে হয়েছে যে কিভাবে এই নবগঙ্গা নদীর নাম নবগঙ্গা হলো,
তার কারণ হলো, প্রথমেই আমরা জানবো যে গঙ্গাকে। গঙ্গা হলো ভারতীয় যে হিন্দু ধর্ম আছে সেই ধর্মের একজন প্রভাবশালী দেবী, যিনি একটি অভিশাপের কারণে স্বর্গ থেকে এই মর্তে অর্থাৎ পৃথিবীতে তিনি নদী রূপে আবির্ভূত হয়েছিলেন অভিশাপের কারণে। সেই কারণে গঙ্গাকে একজন দেবী বলা হয় এবং গঙ্গা নদীকে অনেক পবিত্র মনে করা হয়। তাহলে আমরা জানলাম যে আসলে গঙ্গা একজন দেবী এবং প্রভাবশালী দেবী হিন্দু ধর্ম মত অনুসারে। আচ্ছা, তাহলে এই নদীটার নাম কিভাবে নবগঙ্গা হলো? যেটি আমার কাছে মনে হয়েছে সেটি হলো যে যেহেতু আপনারা জানেন যে এই অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল, এই অঞ্চলের কোনো এক সময় এই কয়েক হাজার বছর আগে কোনো এক ঋষি তার হাজারখানেক শিষ্য নিয়ে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। সেটি এই অঞ্চল থেকে হতে পারে বা এই অঞ্চল থেকে হতে পারে, যে কোনোভাবে তিনি তীর্থযাত্রায় বেরিয়েছিলেন এবং এই নদীর উপকণ্ঠে এসে তিনি উপস্থিত যখন হন, যে নদী তিনি পার হবেন, সেই সময় এই নদীর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তাকে বিমোহিত করেছিল। সেই কারণে তিনি যে ভারতে গঙ্গা নদী আছে, সেই গঙ্গার একটি নতুন রূপ তিনি এই নদীর মধ্যে দেখতে পেয়েছিলেন। আপনারা জানেন যে নব মানে কিন্তু নতুন, আর গঙ্গা মানে তো দেবী, আপনারা জানলেনই। সেই রূপ তিনি দেখতে পেয়েছিলেন যে ওই গঙ্গার একটি নতুন রূপ তিনি এই নদীর মধ্যে পেয়েছিলেন সেই ঋষি। সেই কারণেই তিনি এই নদীর নাম দিয়েছিলেন নবগঙ্গা, অর্থাৎ নতুন গঙ্গা। এটি আমার কাছে মনে হয়েছে। আর আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে বাংলাদেশের অধিকাংশ নদী কিন্তু নারীদের নামে, এবং এই নদীগুলোর নামকরণ করেছে কিন্তু এই ঋষিরাই। কারণ সেই সময়ের সমাজের এবং বিভিন্ন এলাকার কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন এই ঋষিরাই। তাদের বিভিন্ন ছিল কি বলে শিক্ষাকেন্দ্র ছিল, তারা বিভিন্ন মঠে শিক্ষা দিতেন এবং সমাজের বিভিন্ন দিক নির্দেশনা তারা দিতেন। সেই কারণে তারা ছিলেন প্রভাবশালী। সেই প্রভাবশালী ঋষিরাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন, যেমন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটির মানে এই গ্রামটির নাম হলো বাসুদেবপুর। আপনারা এতে করে নিশ্চিত হয়েছেন যে বাসুদেব নামের সাথে কিন্তু একটি হিন্দু নাম মানে হিন্দু বিষয় জড়িত আছে। বাসুদেব দেব মানে তো আপনারা জানেনই। আর এই বাসু নামের অর্থটা কি এই মুহূর্তে আমি সঠিকভাবে বলতে পারতেছি না, তারপর আমি এটা ধরে নিচ্ছি যে এটা একটা বাসুদেব, এটা একটি হিন্দু নাম এটি। আর বাংলাদেশে আসলে এত নদ নদী কেন জন্ম নিয়েছে, এই জিনিসটা আসলে যদি আমরা গবেষণা করতে যাই তাহলে দেখতে পাই যে আসলে বাংলাদেশ একটি বৃহত্তম বদ্বীপ। এই বদ্বীপের কারণেই আসলে বাংলাদেশে এত 400+ নদ নদী সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে। বদ্বীপ কি এই জিনিসটা বোঝার জন্য আপনারা একটু গুগল করে নেবেন, বুঝতে পারবেন যে তাহলে বদ্বীপ কি। এবং আমি আরেকটি বিষয় এই ঝিনাইদহবাসীকে নিশ্চিত করতে চাই যে আজ থেকে কয়েক কোটি বছর আগে এই ঝিনাইদহ অর্থাৎ এই যেই জায়গাটায় দাঁড়ায় আছি বা আপনি যে জায়গাটায় বসবাস করছেন বা আপনার যে জায়গাটায় বাড়ি, সেই জায়গাটি কিন্তু সমুদ্র ছিল। সেই জায়গাটি সমুদ্র ছিল কয়েক কোটি বছর আগে, এবং দুই নদীর পলি জমে জমে কিন্তু এই বদ্বীপ সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা এরকম ভূমি পেয়েছি। এবং ভূমি পাওয়ার কারণে আজকে এখানে একটি জনপদ গড়ে উঠেছে। আজকে আমরা ইউরোপ বা আমেরিকা এদেরকে উন্নত বলছি, তার একটি কারণ ওই দেশে আসলে প্রচুর পরিমাণ শিল্প কারখানা গড়ে উঠেছে, শিল্প বিপ্লব ঘটেছে। সেই কারণে আসলে আমরা ওদেরকে উন্নত বলি। ওদের ওখানে কাজের অভাব নেই, ওখানে অনেক শ্রমিক কাজ করে, এবং ওদের যে উৎপাদিত পণ্য, যেমন আমি যে ফোনটায় কথা রেকর্ড করছি ভিডিওটা, এটিও চায়নায় তৈরি, এবং আমার হাতে যে ফোনটা আছে সেটিও বিদেশে তৈরি। মানে ওদের অসংখ্য কলকারখানা গড়ে উঠেছে, গাড়ি বলি, শিল্প প্রতিষ্ঠান, গাড়ি, মোবাইল বা অনেক প্রযুক্তি সম্পন্ন প্রতিষ্ঠান ওদের ওখানে গড়ে উঠেছে। সেই কারণেই আজকে আমরা ইউরোপ এবং আমেরিকাকে বলি হচ্ছে যে ধনী দেশ। কি কারণে বলছি? সেই দেশে শিল্প বিপ্লব ঘটেছে, কিন্তু এই শিল্প বিপ্লবের ইতিহাস কিন্তু খুব বেশি পুরনো নয়। মাত্র 200 বছর আগে শুরু হয়েছিল এই শিল্প বিপ্লব। এর আগে পৃথিবীতে কারা ধনী ছিল? তখন তো কলকারখানা ছিল না,
তখন ছিল হচ্ছে যে যার ছিল পশু এবং যে দেশে চাষ হতো, বেশি ফসল উৎপাদন হতো, তাদেরকে বলা হতো ধনী। সেই হিসাবে আমাদের এই অঞ্চলে শিল্প বিপ্লবের আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হতো এবং এখানে কিন্তু প্রচুর সুস্বাস্থ্য গবাদি পশুর লালন পালন করা হতো। সেই কারণে কিন্তু এই বাংলাকে কিন্তু সোনার বাংলা বা ধন্যাঢ্য বাংলা বলা হতো, যেটি রবীন্দ্রনাথ বলেছে যে বাঙালির পুকুর ভরা মাছ ছিল, গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল। তো এই যে প্রাকৃতিক সম্পদে ভরপুর যে বাংলা, সেই বাংলায় কিন্তু মানে আজকে বাংলাদেশ থেকে যারা পেটের দায়ে দুটো পয়সা উপার্জন করার জন্য মিডল ইস্টে যাচ্ছে বা ইউরোপে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, একটা সময় কিন্তু এই পেটের দায়ে ওই আরব থেকে, ইউরোপ থেকে এইখানে কিন্তু মানুষ এসেছে। ব্রিটিশরা কিন্তু এখানে এসেছে, আমরা কিন্তু আগে ওই জায়গায় যাইনি। কিন্তু ব্রিটিশরা এখানে এসেছে পেটের দায়ে ব্রিটিশরা এখানে ব্যবসা করতে এসেছিল। এখানে খুব সুন্দর সুন্দর মশলা বা বিভিন্ন ফসল এখানে চাষ হতো, উৎপাদন হতো, সেইগুলো তারা ক্রয় করে বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্রি করত। পেটের দায়ে পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, আরব বিভিন্ন সময়ে মানুষ কিন্তু এই জায়গায় এসেছে এবং তারা ব্যবসা করে তাদের রুটি রুজি জোগাড় করেছে এই জায়গা থেকে। এখন কথা হচ্ছে যে এরকম প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি জায়গায় কেন বড় কোনো যোদ্ধা তৈরি হলো না? এখানে বড় কোনো বুদ্ধিজীবী, দার্শনিক, বিজ্ঞানী এরা তৈরি হলো না কেন? আমার কাছে যেটি মনে হয়েছে যে এই জায়গা মানুষের আসলে সব থেকে বড় সংগ্রাম করে মানুষ খাদ্যের জন্য। একটা সময় বনে বাদারে ঘুরে বেড়িয়ে মানুষ খাদ্য সংগ্রহ করত এবং বনে যে মানুষ দলবদ্ধ হয়ে শিকার করে, মানুষ হচ্ছে পশু শিকার করত খুব কষ্ট করে। একটা পশু কিন্তু, বন্য পশু কিন্তু ধরে সেটিকে শিকার করা কিন্তু অত সহজ জিনিস নয়, কারণ বন্য যে কোনো প্রকার প্রাণী কিন্তু খুব হিংস্র হয়। বন্য শুয়োরও কিন্তু অনেক হিংস্র, আপনার টেলিভিশনে দেখে থাকবেন। এরকম কষ্ট করে কিন্তু মানুষ একটা সময় কিন্তু খাদ্য জোগাড় করত। এই খাদ্য যখন এই বাংলায় খুব সহজলভ্য হয়ে গেল, মানে এখানে বীজ ফেললেই গাছ হয়ে যায়, গাছ থেকে ফল হয়, এই জায়গায় অসংখ্য নদী, খাল, বিল, বাওড়, সেখানে নামলেই মাছ, এই যে মাছ, ফল, ফসল এত সহজলভ্য হয়ে গেল যে এই খাদ্যের যোগান তাদের তৈরি করতে তাদের বেশি পরিশ্রম লাগেনি। আর যখনই মানুষ পরিশ্রম কম করে তখন মানুষের ভিতরে এক ধরনের অলসতা তৈরি হয় এবং সেই অলসতার কারণেই কিন্তু গোপাল ভাঁড়, আপনারা দেখেছেন যে পেট মোটা, মাথায় টাক, আম গাছতলায় আম খেয়ে ঘুমিয়ে পড়েছে, এই ধরনের মানুষের জন্ম কিন্তু এই বাংলায় হয়েছে। কিন্তু আসলে যেটি ইউরোপে বা আরবের কথা বাদ দিলাম, ওরা প্রাকৃতিক তেলে সমৃদ্ধ হয়েছে, বা ইউরোপের ব্যাপারটা কি, ওরা খাদ্যের অভাবে ওরা একটা এলাকা দখল করেছে, যুদ্ধ করেছে, ওদের পেটের অভাবে ওরা সমুদ্রে জাহাজ নিয়ে নেমে পড়েছে, পেটের অভাবে, পেট জ্বালাই সমুদ্রের মাঝখানে তারা জাহাজ নিয়ে নেমে পড়েছে যে কোথাও একটা দ্বীপ খুঁজে পাওয়া যায় কিনা, সেই দ্বীপের মধ্যে কোনো খাবার আছে কিনা, স্বর্ণ আছে কিনা, সেখানে কিছু আছে কিনা। এইভাবে কিন্তু ইউরোপ এবং আমেরিকার লোকজন কিন্তু সমুদ্র নিয়ে তারা অজানায় মৃত্যুর দিকে কিন্তু তারা ধাবিত হয়েছে ক্ষুধার জ্বালায়। সেই কারণে যখন তারা গেছে, তারা নতুন নতুন দ্বীপ আবিষ্কার করেছে, সাম্রাজ্য বিস্তার করেছে, স্বর্ণ লুট করেছে, খনি পেয়েছে, তারা কিন্তু তাদের সমৃদ্ধ করেছে, কারণ ক্ষুধা তাদের পরিশ্রমী করে তুলেছিল। এই পেটের ক্ষুধা তাদের পরিশ্রমী করে তুলেছিল। কিন্তু সব সময় কিন্তু আমাদের এখানে কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল, আমাদের খাদ্যের জন্য কষ্ট করা লাগেনি, আমরা সহজলভ্যভাবে খাবার পাইছি, সেই খাবার খেয়ে কিন্তু আমরা অলস জীবনযাপন করেছি। কিন্তু এখনকার সময়ে এসে আমরা যখন ক্ষুধার জ্বালায় থাকছি, এখন আমরা খাদ্যের অভাবে ইউরোপে চলে যাচ্ছি, আমেরিকায় চলে যাচ্ছি, মিডল ইস্টে চলে যাচ্ছি, যে সেখান থেকে কষ্ট করে টাকা ইনকাম করে বাড়ি পাঠাচ্ছি, সেই বাড়ি দিয়ে ঘর বাড়ি করছে, জমি কিনছে, ফ্ল্যাট কিনছে, তারা তাদের জীবনে যে সহজ করে তুলছে।